7 ডিসেম্বর 1941 এটা সেই দিন ছিল যেদিনের পর পৃথিবীর নকশা পরিবর্তিত হয়ে যায়। ইউএস নেভির বেসে অন্ধকারের ঘনঘটা নেমে আসতে যাচ্ছিল, যার ব্যাপারে গুণাক্ষরেও কেউ টের পায়নি। ব্যাটেলশিপে থাকা আমেরিকান বাবুর্চি ডরিস মিলার সূর্য ওঠার পরপরই নেভি অফিসারদের নাস্তা সার্ভ করে। এরপর তাদের লন্ড্রি কালেকশন শুরু করে দেয়। সকাল 7:57 ডরিস সাইরেনের আওয়াজ শুনতে পায়। এটা এমন এক সাইরেন যা কোনো নাবিক তার সার্ভিস দিনগুলোতে কখনোই শুনতে চায় না। সে বাইরে বেরিয়ে দেখে জাপানিজ বোম্বার বিমানগুলো পুরো আকাশ ছেয়ে ফেলেছে। মুহূর্তেই পুরো নেভাল বেসে যেন কিয়ামত সংগঠিত হয়ে যায়, কেননা জাপানিজ এয়ারক্রাফটগুলো বেছে বেছে আমেরিকান জাহাজগুলোতে বোমা ফেলতে শুরু করে। এই হামলা আমেরিকার পার্ল হারবার নেভাল বেসে করা হয়েছিল। আর আজকে আমরা জানবো জাপান কিভাবে আমেরিকার মতো এত বড় দেশের উপর হামলা করার সাহস করেছিল, আর ডরিস মিলার নামের এই বাবুর্চি বা আমেরিকার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড কিভাবে পেল, আর আমেরিকাই বা জাপানের উপর নিউক্লিয়ার হামলা কেন করেছিল। আমাদের এই ইন্টারেস্টিং কাহিনীর শুরু সেই 1941 সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা চায়নাকে বাঁচানোর জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিল। জি হ্যাঁ, সেই চায়না, যে চায়নার ব্যাপারে আজ 2023 সালে এসে আমেরিকা খোলাখুলি উল্টাপাল্টা কথা বলে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের 3 বছর কেটে গেছে। এক পক্ষ ছিল জার্মানি ও ইতালি, আর অন্য পক্ষে ছিল ব্রিটেন, নেদারল্যান্ডস ও ফ্রান্স। এই যুদ্ধে আমেরিকার কোনো ভূমিকা ছিল না। আমেরিকা ছিল এই যুদ্ধের নিরপেক্ষ, কেননা প্রথম বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি কাটাতে আমেরিকা ইউরোপ এবং এশিয়ার যুদ্ধ থেকে নিজেদেরকে বিরত রাখত। কিন্তু এমন একটা দেশ ছিল যারা রীতিমতো আমেরিকাকে বিরক্ত করছিল, আর সেই দেশটি হলো জাপান। জাপানের তেমন একটা প্রাকৃতিক সম্পদ না থাকায় তারা আশেপাশের দেশগুলো দখল করতে শুরু করে, যেন তারা তাদের প্রাকৃতিক সম্পদের অভাব পূর্ণ করতে পারে। কোরিয়া, তাইওয়ান এবং চীনের বিশাল এলাকা দখল করে প্যাসিফিক ওশেনে জাপানের কাছাকাছি দেশ ফিলিপিন, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া দখল করার ব্যাপারেও জাপান ছিল বদ্ধপরিকর। কিন্তু মালয়েশিয়া ছিল ব্রিটিশ কলোনি, ইন্দোনেশিয়া নেদারল্যান্ডসের এবং ফিলিপিন ছিল নিরপেক্ষ আমেরিকার কলোনি। এই দেশগুলোর কাছে জাপানের এভাবে অন্য দেশ দখল করাটা ভালো লাগছিল না, কেননা জাপানের এহেন কর্মের পেছনে ছিল হিটলারের মদত। আর হিটলার ছিল ব্রিটেন এবং আমেরিকার শত্রু। জাপানের এইসব কাজের কারণে 1941 সালে আমেরিকা জাপানকে তেল সরবরাহ করা বন্ধ করে দেয়। জাপানের নিজস্ব তেলের খনি ছিল না, তারা 80% তেল আমেরিকা থেকে আমদানি করে থাকে। আমেরিকা জাপানকে চায়নার দখলকৃত অংশগুলো ছেড়ে দিতে বলে, তাহলেই একমাত্র আমেরিকা জাপানকে তেল দিবে। জাপানের জন্য এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। একদিকে তারা যদি চায়নার অংশ ছেড়ে দিত, তাহলে পুরো দুনিয়া জেনে যেত যে তারা হিটলারের সহযোগিতা এবং সাপোর্টের পরও আমেরিকার সামনে মাথা নত করেছে। অন্যদিকে ছিল তেল, যেটা ছাড়া জাপান এমনিতেই দুর্বল। জাপান সিদ্ধান্ত নেয় তারা চায়না থেকে নিজেদের আর্মি ফেরত নিবে না। এদিকে জাপান প্ল্যান করে যে তারা তেলের জন্য ইন্দোনেশিয়া দখল করবে, কিন্তু এটা সহজ কাজ নয়। আমরা আগেও বলেছি ইন্দোনেশিয়া ছিল নেদারল্যান্ডসের কলোনি, এজন্য প্রথমেই জাপানকে ফিলিপাইন দখল করতে হতো। এটা ছিল আমেরিকার কলোনি। জাপান ভালো করেই জানতো ইন্দোনেশিয়ার করা হামলার জবাব প্যাসিফিক ওশেনে অবস্থিত আমেরিকার নেভাল বেসে পার্ল হারবার থেকেই দেওয়া হবে। কিন্তু জাপানের তেলের রিজার্ভ খুবই দ্রুত শেষ হয়ে যাচ্ছিল, ফলে তাদের সামনে হামলা করা ছাড়া আর কোনো অপশন ছিল না। কিন্তু সেটা ফিলিপাইনে নয়, বরং পার্ল হারবারে। জি হ্যাঁ, জাপানের আর্মির লিডার ঠিক করেন তিনি আমেরিকান নেভাল বেস পার্ল হারবারে একটা সারপ্রাইজ অ্যাটাক করে পুরো বেস ধ্বংস করবেন, যেন এরপর জাপান খুব সহজেই ফিলিপাইন দখল করতে পারে। জাপান লুকিয়ে লুকিয়ে পার্ল হারবারে আক্রমণের প্রস্তুতি নিতে শুরু করে। তারা তাদের ফ্লিট তৈরি করতে শুরু করে। এতে 2টি ব্যাটেলশিপ, 39টি সাবমেরিন, 30টি ডেস্ট্রয়ার এবং 441টি বোমারু বিমান ছিল। এই এয়ারক্রাফটগুলোকে 6টি এয়ারক্রাফট ক্যারিয়ারের মাধ্যমে পার্ল হারবারের দিকে পাঠানো হয়।
অন্যদিকে পার্ল হারবারে থাকা আমেরিকান ফোর্সে ছিল 8 ব্যাটেলশিপ, 59টি অ্যান্টি এয়ারক্রাফট শিপ, 4 সাবমেরিন ও 390টি এয়ারক্রাফট। হিসাব অনুযায়ী আমেরিকার কাছে জাপানের হামলার কড়া জবাব দেওয়ার মতো রসদ ছিল, কিন্তু পাল্টা হামলার জন্য তাদের এই হামলা সম্পর্কে আগে জানতে হতো। কিন্তু জাপান এই অ্যাটাক সব দিক থেকেই গোপন রাখতে চাচ্ছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় হামলা করার আগ পর্যন্ত তারা কোনো রকম ওয়্যারলেস যোগাযোগ চালাবে না। জাপান থেকে হামলা করতে যাওয়া ফোর্স প্রায় 8,000 কিলোমিটার দূরে অবস্থিত পার্ল হারবারের কাছাকাছি চলে গিয়েছিল। মাত্র 370 কিলোমিটার দূরত্ব থেকে হামলার জন্য এয়ারক্রাফটগুলো টেক অফও করে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় হামলা হতে যাচ্ছিল, অথচ আমেরিকা তখনও যুদ্ধে যোগই দেয়নি। 7 ডিসেম্বর 1941 সকাল 7:57 350 জাপানিজ এয়ারক্রাফট দুটি আলাদা আলাদা গ্রুপ হয়ে পার্ল হারবারে আক্রমণ করে। আমেরিকান যারা যুদ্ধ থেকে শত হাত দূরে ছিল, তাদের চোখের সামনে যেন নরক গুলজার নেমে আসে। জাপানিজ এয়ারক্রাফটের প্রথম গ্রুপ গোলাবর্ষণ শুরু করে দেয়। 45 মিনিট ধরে তারা পার্ল হারবারে আক্রমণ চালায়, তারপর নিজেদের বেসে ফিরে যায়। আমেরিকানরা ভেবেছিল এখানেই হয়তো বোমা বর্ষণের শেষ, কিন্তু তাদের ধারণাকে ভুল প্রমাণ করে 10 মিনিটের মাথায় দ্বিতীয় আরেকটি গ্রুপ এখানে বোমা হামলা চালায় আর সুন্দর একটা নেভাল বেসকে ধ্বংসস্তূপে পরিণত করে। পুরো 1 ঘন্টা 15 মিনিট ধরে চলে এবারের বোমা হামলা। এবার সব দিক থেকেই জাপানের পাল্লা ভারী ছিল। আমেরিকার 20টি ভেসেল, 8টি ব্যাটেলশিপ আর 300 এরও বেশি এরোপ্লেন ধ্বংস করে ফেলা হয়। মাটির প্রতিটি অংশ আগুন আর কালো ধোঁয়ায় পুরো আকাশকে ঢেকে ফেলেছিল। এ সময় এক ব্যাটেলশিপে ছিলেন আফ্রিকান আমেরিকান বাবুর্চি ডরিস মিলার, যার ব্যাপারে আমরা ভিডিওর শুরুতেই বলেছিলাম। লন্ড্রি কালেক্ট করার সময় ডরিস একটি সাইরেনের শব্দ শুনতে পায়। এই শব্দ শুনে ডরিস বাইরে বের হতেই যাচ্ছিল, ঠিক তখনই একটা জাপানিজ টর্পেডো মিসাইল ওই শিপে এসে পড়ে। ফলে শিপের ক্যাপ্টেন সহ অনেক অফিসার আহত হয়। ডরিস একাই আহতদের নিরাপদ জায়গায় নিয়ে যায় আর নিজে অ্যান্টিক্রাফট মেশিনের কাছে গিয়ে জাপানিদের উপর হামলা চালায়। সে কোনো প্রকার ট্রেনিং ছাড়াই 6টি জাপানিজ এয়ারক্রাফট ধ্বংস করে ফেলে। এই হামলায় জাপান মোটে 29টি এয়ারক্রাফট হারিয়েছিল। ডরিস মিলার প্রথম আফ্রিকান আমেরিকান ছিলেন যাকে পরবর্তীতে নেভি ক্রস দেওয়া হয়। এটা ইউএস নেভির সবচেয়ে বড় আর ইউনাইটেড স্টেটসের মেডেল অফ অনারের পর দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড। 1 ঘন্টা 15 মিনিটের হামলার পর জাপানিজ এয়ারক্রাফটগুলো ফিরে যায়, কিন্তু তারা এই হামলার মাধ্যমে আমেরিকাকেও ওয়ার্ল্ড ওয়ার 2 এর সাথে জড়িয়ে ফেলে। সেই আমেরিকা যাদের এই হামলার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না, এবার যুদ্ধের ময়দানে নেমে পড়ে তারা। পার্ল হারবারে হওয়া হামলার পরের দিনই আমেরিকা জাপানকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় আর তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দেয়। পরের 3 মাস ধরে আমেরিকা তাদের নেভাল বেসকে রিস্টোর করার কাজ করতে থাকে। সৌভাগ্যবশত অনেক জাহাজ গভীর জলে ডোবার কারণে এগুলোকে রিপেয়ার করা সম্ভব হয়েছিল। 4 মাস পরে আমেরিকা জাপানের উপর ঠিক একইভাবে হামলা করে যেভাবে জাপান পার্ল হারবারে হামলা করেছিল। জি হ্যাঁ, 1942 সালের এপ্রিলে আমেরিকা জাপানের রাজধানী টোকিওতে বোমা হামলা চালায়। এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার করা প্রথম হামলা, কিন্তু এটা ছিল শুধুই শুরু। এরপরের 4 বছর জাপান এবং আমেরিকার মধ্যে এই বোমা হামলার লড়াই চলতেই থাকে। তবে এবার আমেরিকা ছিল বেশি শক্তিশালী। জাপান এই যুদ্ধে বেশ দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তারা কোনো অবস্থাতেই হার মানতে রাজি ছিল না। তারা আমেরিকানদের সামনে আত্মসমর্পণ করছিল না। শেষ পর্যন্ত 1945 সালের আগস্ট মাসে আমেরিকা জাপানের বিরুদ্ধে তাদের তুরুপের তাসটা ব্যবহার করে। 1945 সালের 6 আগস্ট সকাল 8টায় জাপানের হিরোশিমার আকাশে একটি বোয়িং B-29 সুপার ফোর্ট্রেস এয়ারক্রাফট দেখা যায়। এই বিমান 4400 কেজি ওজনের লিটল বয় নামক একটা বোমা হিরোশিমায় ফেলে।
ঠিক 43 সেকেন্ড পর খুব জোরে শব্দ হয় আর সব কিছু সাদা হয়ে যায়। এরপর একটা ফায়ারবল মাটি থেকে আকাশের উপর দিকে চলে যায়, যা মাটির তাপমাত্রা 5000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল। এটা ইতিহাসের প্রথম নিউক্লিয়ার হামলা ছিল। এই হামলা পুরো হিরোশিমার 80% বেশি বিল্ডিং ধুলোয় মিশিয়ে দেয়। এতে জাপানিজ মিলিটারি লিডারদের পায়ের তলার মাটি যেন সরে গিয়েছিল। কিছু বুঝে ওঠার আগে 3 দিন পরে 9 আগস্ট 1945 সালে জাপানের আরেক শহর নাগাসাকিতেও নিউক্লিয়ার বোমা হামলা চালায় আমেরিকা। এটা ছিল মার্ক 3 বোমা। এর কোড নেম ছিল ফ্যাটম্যান। 4670 কেজি ওজনের এই বোমা মাটিতে পড়তেই পুরো শহরের নকশাই পাল্টে দেয়। সাজানো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। আর এই দুটো হামলাই ছিল প্রথম এবং শেষ নিউক্লিয়ার হামলা। ধারণা করা হয় হিরোশিমা ও নাগাসাকিতে সেই দিন 2,60,000 মানুষ মারা গিয়েছিল। এই হামলার পরের সপ্তাহে জাপান আমেরিকার কাছে সারেন্ডার করে। এরই মাধ্যমে ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয়।